একটি ঘোষণাপত্র হবে, কিন্তু কিছুটা আশাহত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে পূর্ণভাবে এটি আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি। বিশেষ করে আপনি দেখবেন যে এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছে, আমাদের এই ভূখণ্ড থেকে লড়াই সংগ্রাম করেছে, সেটাকে খুব ভালোভাবে ফোকাস করা হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর 9 দফা, যেটা বলা চলে যে এই আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং 9 দফা থেকেই কিন্তু পরবর্তীতে 1 দফা এবং হাসিনার পতন হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে এই ঘোষণাপত্রে 9 দফার কথা উল্লেখ হয় নাই, এবং আন্দোলনের টোটাল যে পলিসি মেকিং এর সাথে যত স্টেক ছিল, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট, সবার ভূমিকা ছিল। আপনাদের সাংবাদিকদের একটা ভালো ভূমিকা ছিল। এরপরে হচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল, বিদেশে যারা ছিল, প্রচন্ড তাদের ভালো ভূমিকা ছিল। কিন্তু এই ভূমিকাগুলোর কথা এত বিস্তৃত একটি মানে ঘোষণাপত্র, কিন্তু এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেখানে স্থান পায়নি, যেটা আমরা কিছুটা আশাহত হয়েছি। এবং আমরা ইতিমধ্যে দাবিও জানিয়েছি যে যাতে করে সরকার এটা নিয়ে পুনর্বিবেচনা করেন এবং প্রত্যেকটা ইস্যুকে যেন সেখানে স্থান দেয়। গত 2 বছর আগের কথা, সে বলছে যে ভাই আমি ইমানদারিত্বের সাথে, অনেকে ট্যাক্স ফাঁকি দেয়, আমি কোনো ট্যাক্স ফাঁকি না দিয়ে আমি যেটা করলাম, পুরো বছরের যেটা আমার 3.5 লক্ষ টাকা মতো আসে, সেটা আমি জমা দিতে গেলাম, রিটার্ন জমা দিতে গেলাম। দেওয়ার পরে ওই দিন ওই অফিসার ছিলেন না, আমাকে পরের দিন ফোন দিলেন যে মিয়া আসলেন, আমার সাথে দেখা করে গেলেন না, আপনি যা করছেন ঠিক করেননি। তো উনি বললেন হয়তো বা আমি কোনো ভুল করলাম কিনা। পরের দিন দেখা করতে গেলাম, দেখা করতে গিয়ে যাওয়ার পরে বললো যে আগামী বছর থেকে আমি যতদিন থাকি আপনারে আর 3.5 লাখ টাকা দেওয়া লাগবে না, 2 লাখ টাকা দিবেন, 1.5 লাখ দিবেন আমারে, আর সরকারে দিবেন 50,000 টাকা, বাকিটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে এদেশে যদি এভাবে চলতে থাকে, এরপরেও ছাত্ররা যখন কোটা আন্দোলন করেছে, দেখবেন যে হাজার হাজার চাবি, গাড়ির চাবি ছাত্রছাত্রীদের হাতে। এটা কারণ কি? কারণ হচ্ছে যে কারো লাইসেন্স নেই, কারো গাড়ির ফিটনেস নেই। তাহলে বাংলাদেশটা কিসের উপর চলে? বলছে যে বাংলাদেশটা হাওয়ার উপর চলে। যিনি ড্রাইভার আছেন তিনি ম্যানেজ করে আছেন বিশেষ এক কোনো চিহ্ন নিয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে, অথবা হচ্ছে তার লাইসেন্স না থাকলেও, ফিটনেস না থাকলেও বিশেষ কোনো কায়দায় এই দেশটা চলছে। এভাবে যদি একটি রাষ্ট্র চলতে থাকে, আসলে এই দেশ কোন দিকে যাবে আগামী দিনে এটা বলা মুশকিল। সুতরাং বন্ধুরা আমার, আজকে এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক বেশি হতাশ ছিলাম। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের উদ্দেশ্য, আমরা কোন দিকে যাচ্ছি গন্তব্যহীনভাবে আমরা চলছিলাম। এটিকে পার্শ্ববর্তী অনেক রাষ্ট্র বলেছিল যে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আসলে হাসিনা পালানোর পরে আমরা বুঝলাম আসলেই এটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি আজকে করজোরে একটি জিনিস বলবো, যিনি যে ধর্মেই থাকেন না কেন, আমি আল্লাহ রসুলের একটি হাদিস বলে আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রসুলকে এসে বললেন, আওসানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহে আল্লাহ রসুল আপনি আমাকে নসিহত করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 11টা মতো নসিহত করলেন, উপদেশ দিলেন। এর মধ্যে একটি উপদেশ দিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু ইউযায়্যিনু লি আমরিক, আমি তোমাকে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য বলছি, আল্লাহ ভীতির অবলম্বন করার জন্য বলছি। এটির মাধ্যমে তোমার সমস্ত কাজ সৌন্দর্যমণ্ডিত হবে। তার মানে হচ্ছে যে আমরা যতই কাজ করি না কেন, যতই ডিগ্রি অর্জন করি না কেন, যে যেখানে যে কাজ, ছোট কাজ বড় কাজের মধ্যে থাকি না কেন, আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি এবং এই পৃথিবীর পরে আরেকটি জীবন আছে এবং সেই জীবনই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত, সেই চূড়ান্ত জীবনের কথা যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা কোনো ধরনের অন্যায়, অবিচার কোনো কাজের সাথে জড়িত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।